আমার প্রিয় ছাত্রছাত্রীরা, নবম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের দিন ক্লাসে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তোমাদের পাঠ্য কবিতা খেয়া কবিতার কবি পরিচিতি এবং কবিতাটার মূল বিষয়বস্তু সম্পর্কে আলোকপাত করেছিলাম। কবিতাটির মূল বিষয়বস্তু সম্পর্কে আলোকপাত করতে গিয়ে আমরা দেখেছিলাম কবি এই কবিতায় দুটি দিককে দেখিয়েছেন। একটি নাগরিক জীবন, যে জীবনে লেগে আছে দ্বন্দ্ব, সংঘাত, লড়াই, ক্ষমতার দখলের প্রতিস্পর্ধী রূপ। আর অন্যদিকে আছে একটি গ্রামীণ জীবনের নিখাদ ও নিস্তরঙ্গ মানবিক সহানুভূতি সম্পন্ন হৃদয়ের মূল কথাগুলি, যেখানে মানুষের পারস্পরিক মিলনের সম্পর্ক রচনা করেছেন। সেই ছায়া সুনিবিড় শান্তির নীড় যে ছোট ছোট গ্রাম, সেই গ্রামের মধ্যে দুটি গ্রামের যে সহজ সরল অনাড়ম্বর জীবন, যে জীবনে নাগরিক সভ্যতার কোনো ছায়াপাত লক্ষিত হয় না, সেই জীবনের কথা বলেছেন। আজকে আমরা কবিতাটির মূল বিষয় সম্পর্কে আলোচনার সঙ্গে সঙ্গে কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে মূল তাৎপর্য বিশ্লেষণে রত হব। দেখো, কবি বলছেন, খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, কেউ যায় ঘরে, কেউ আসে ঘর হতে। দুই তীরে দুই গ্রাম আছে জানা শোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। অর্থাৎ কবি এখানে একটি নদীর কথা বলেছেন। যে নদীর কথা কবি বলেছেন তা হচ্ছে নাগর নদী, এবং সেই নাগর নদীর দুই তীরে দুটি গ্রাম। সেই দুটি গ্রামের দিকে দৃষ্টি রেখে কবি দেখেছেন খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে। যে খেয়া নৌকা, একটা ছোট্ট নৌকা নদীর স্রোতে পারাপার করে কাদের না, দুটি গ্রামের মানুষজনদের। কেউ যায় ঘরে, কেউ আসে ঘর হতে। যে মানুষ তাদের প্রাত্যহিক প্রয়োজনীয়তার তাগিদে কর্মের সন্ধানে বাড়ি থেকে বাইরে যায়, আবার দিনের শেষে কাজ শেষের পর নিজেদের গন্তব্যস্থলে পুনরায় ফিরে আসে। সেদিকটিকে আলোকপাত করে কবি বলেছেন, কেউ যায় ঘরে, কেউ আসে ঘর হতে। অর্থাৎ কেউ কাজ শেষ করে বাড়িতে ফিরছে, আবার কেউ কাজের প্রয়োজনে, জীবনের তাগিদের প্রয়োজনে, তাদের প্রয়োজন মেটানোর জন্য সেই খেয়া নৌকা ধরেই অন্যত্রে যাচ্ছে। দুই তীরে দুই গ্রাম আছে জানা শোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। যে নদীর দুই তীরে দুটি গ্রাম, সেই দুটি গ্রামের মানুষেরা এই খেয়া নৌকার দ্বারা পারাপার করে, এবং দুটি গ্রামের মানুষের মধ্যে এই খেয়া নৌকার জন্যই একটা অমলিন সম্পর্ক গড়ে উঠেছে, এবং সেই সম্পর্কের সূত্র ধরেই পারস্পরিক যে দেয়া নেওয়া, যে আদান প্রদান, তা লক্ষিত হয়। যে কারণে দেখা যায় সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দুই গ্রামের মানুষেরা কেবল তাদের জীবনের তাগিদে এক গ্রাম পেরিয়ে আর এক গ্রামে যায়, এবং সেখানে গিয়ে
সেখানকার মানুষের সঙ্গে বিভিন্ন বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলির আদান প্রদান করে। তারপরেই কবি দেখিয়েছেন বিপরীত একটি দিক, নাগরিক জীবনের কথা। কবি বলছেন, পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস, রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে, সোনার মুকুট কত ফুটে আর টুটে। অর্থাৎ পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার একটি বিশেষ কাব্যগ্রন্থ বলাকা কাব্যে দেখিয়েছিলেন এই পৃথিবী কতটা গতিশীল, কেমনভাবে মানুষ এই গতিশীলতায় গা মিলিয়েছে এবং এই গতি সূত্র ধরেই সারা পৃথিবী জুড়ে এসেছে পরিবর্তনের ছাপ। এই সভ্যতার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাব আজকের যে সভ্যতা আর পূর্বের যে সভ্যতা তা সম্পূর্ণ আলাদা। গুহাবাসী মানুষ আজ আধুনিক। সেই গুহাবাসী মানুষের চাহিদা এবং প্রয়োজন যত বেশি বাড়তে লাগলো ততই শুরু হলো তাদের মধ্যে সংঘাত। কিসের জন্য? ক্ষমতা দখলের জন্য, লড়াইয়ের জন্য, নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য। ঠিক একই রকমভাবে পৃথিবীতে প্রতিনিয়ত ঘটছে বিভিন্ন দ্বন্দ্ব, সংঘাত, লড়াই, মারপিট, সমস্ত কিছু। এবং এরই ফলে ঘটে যাচ্ছে কত কি সর্বনাশ। আবার নূতন নূতন কত গড়ে ইতিহাস। একই রকমভাবে একটা সভ্যতার ধ্বংসের সঙ্গে সঙ্গে আরও একটা সভ্যতা গড়ে ওঠে। আমরা ইতিহাসে বিভিন্ন সভ্যতার দিকে যদি তাকাই দেখব একসময় কত বড় বড় সভ্যতা ছিল। হরপ্পা থেকে শুরু করে মহেঞ্জোদারো, মিশর কিংবা সিন্ধু সভ্যতা সবই কিন্তু কালের পথে বিপন্ন, হারিয়ে গেছে। তাই রাজশক্তি যখন ক্ষমতা দখলের জন্য এক রাজশক্তি থেকে আর এক সাম্রাজ্যের দিকে হাত বাড়ায় তখনই তাদের সেই সাম্রাজ্য দখলের লড়াইয়ে গড়ে ওঠে আর এক নতুন ইতিহাস। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে, সোনার মুকুট কত ফুটে আর টুটে। যে রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে, ফেনাইয়া অর্থাৎ ফেনিয়ে ওঠে। রক্ত প্রবাহের মাঝে, রক্ত প্রবাহ কেন? না, রক্ত প্রবাহ কারণ হচ্ছে যখন সাম্রাজ্যবাদী কোনো শক্তি অপর কোনো সাম্রাজ্যকে দখলের জন্য লড়াই করে, যুদ্ধ করে কিংবা আক্রমণ করে, তখন রক্তপাত ঘটে এবং সেই রক্ত প্রবাহের মধ্যেই সোনার মুকুট অর্থাৎ মর্যাদা, অর্থাৎ যে সভ্যতা একসময় মাথা উঁচু করেছিল সেই সভ্যতাও কিন্তু শেষ হয়ে গেল। সে কারণে কবি বলছেন সোনার মুকুট কত ফুটে আর টুটে। অর্থাৎ আজকে যা গৌরব, যা আমার কাছে মর্যাদার শিখরে, কালকে তা আবার শেষ হয়ে যাবে। যেমন করে বড় বড় সাম্রাজ্যগুলো, বড় বড় রাষ্ট্র শক্তি তাদের সোনার মুকুট অর্থাৎ গৌরবকে ভুলুণ্ঠিত করেছে, যেমন করে সভ্যতাকে শেষ হয়ে গেছে। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা,
ওঠে কত হলাহল, ওঠে কত সুধা। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা। নব নব তার নতুন নতুন কত তৃষ্ণা ক্ষুধা। ওঠে কত হলাহল, ওঠে কত সুধা। হলাহল শব্দের অর্থ হচ্ছে বিষ, সুধা শব্দের অর্থ হচ্ছে অমৃত। সভ্যতার নব নব ক্ষুধা তৃষ্ণা বলতে কবি এখানে বুঝিয়েছেন মানুষের অপরিসীম যে লোভ। মানুষের চাহিদা শেষ হয় না। একটা চাহিদা যখনই মেটে পুনরায় আরেকটা চাহিদা এসে জন্ম দেয়। এরকমভাবে প্রতিনিয়ত নানান লোভ লালসা মানুষের মনের মধ্যে দানা বেঁধে ওঠে। সে কারণে ওঠে কত হলাহল, ওঠে কত সুধা। এবং সেই ক্ষুধা তৃষ্ণার মাঝে হলাহল অর্থাৎ বিষ যেমন উঠছে, ঠিক সেরকমভাবেই অমৃত উঠছে। এখানে সুধা বলতে সভ্যতার সেই সমস্ত ভালো দিকের কথা কবি এখানে উল্লেখ করেছেন, যা মানুষের পক্ষে, সভ্যতার পক্ষে সুধা অর্থাৎ অমৃতের সমান। আমরা সকলেই জানি সমুদ্র মন্থনের সময় যে অমৃত উঠেছিল তার সঙ্গে সঙ্গে উঠেছিল বিষ। ঠিক একই রকমভাবে যখন সভ্যতার মানুষ নতুন নতুন তৃষ্ণা এবং ক্ষুধার বশবর্তী হয়ে প্রতিনিয়ত তারা তাদের চাহিদাকে উত্তরোত্তর বৃদ্ধি করতে চায়, তখনই যেমন করে বিষ ওঠে, ঠিক তেমনই সভ্যতার আরও অনেক ভালো দিকও প্রকাশিত হয়। শুধু হেতা দুই তীরে কেবা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি কাম। যে সভ্যতার মানুষ যখন এই রকম ক্ষমতায় বিশ্বাসী, এক সাম্রাজ্যের পতন ঘটিয়ে আর এক সাম্রাজ্য উত্থান ঘটাতে ব্যস্ত, ঠিক তখনই এই দুটি গ্রামের মধ্যে কোনো কিছুর আলোড়ন ফেলতে পারে না। তাই শুধু হেতা দুই তীরে কেবা জানে নাম, অর্থাৎ এই দুই তীরে যে দুটি গ্রাম, সেই দুটি গ্রামের নামও হয়তো পৃথিবীর অনেক মানুষে জানা নেই। দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। দোহা পান মানে হচ্ছে পরস্পরের দিকে, যে দুটি গ্রাম যেন পরস্পরের দিকে চেয়ে আছে এবং দুটি গ্রামের মধ্যে খেয়া নৌকা পরস্পরকে সংযোগ করে রেখেছে। তাই কবি শেষে বলছেন, এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেউ যায় ঘরে কেউ আসে ঘর হতে। যে গ্রামীণ জীবনের এই যে প্রবাহ, এই দুটি গ্রামের মধ্যে যে সম্পর্কের আদান প্রদান, সেই সম্পর্কের আদান প্রদান চিরকালীন। এখানকার মানুষেরা পরস্পর গলা ধরে ধরে ভালোবাসতে জানে এবং সেই ভালোবাসার বশবর্তী হয়ে এক অকৃত্রিম সম্পর্কে পরস্পরকে যেন বেঁধে রেখেছে। তাই সভ্যতার যত উত্থান পতন ঘটুক না কেন, এই খেয়া নৌকা, এই ছোট্ট নৌকার মাধ্যমেই এই দুটি গ্রামের যে সহজ সরল জীবন, তার প্রবাহ চলতে থাকবে আবহমান কাল।